নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুধু নাম মুছতে এসআইআর, সুপ্রিম কোর্টের সওয়াল, মমতার আইনজীবীদের পাশে দাঁড়িয়ে ইতিহাস রচনা করলেন। মমতা কেন কোর্টে গিয়েছিলেন, মুখ খুললেন শুভেন্দু। আল্লাহ সম্পত্তি চুরি করেছে মমতা, রেজিনগরে আক্রমণের তেজ বাড়ালো হুমায়ুনের পার্টি। ইসিআইকে চমকানো যায় না, স্বরাষ্ট্র সচিব সহ বাকিদের ট্রেনিং নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর। ধাক্কা খেল রাজ্য, লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের। 26শে ভোটের আগে বৃহস্পতিবার মেগা বাজেট, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াবেন মমতা। আমরা পুরো বছর দেখি, দিল্লির লোকজনও দেখুন কোর্টে মমতার ভূমিকাকে নাটক বললেন সুকান্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত কক্ষে আইনজীবীদের সঙ্গে একই সারিতে মমতা। কোর্ট নম্বর 1-এ মুখ্যমন্ত্রী মমতার পাশে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় লাঞ্চ ব্রেক থাকলেও বিনা বিরতিতে চলছে শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চে শুনানি চলছে। সওয়াল করেন খোদ মমতা। ক্ষমতা আসেন মুখ্যমন্ত্রী হিসাবেই প্রথম কেউ সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন, ইতিহাস রচনা করলেন মমতা। এসআইআর এর বিরোধিতায় আগে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের 3 সাংসদ দোলা সেন, মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন। পরবর্তীতে পৃথক একটি মামলা করেন শুনানিতে। আজ সেই শুনানিতে সওয়াল করছেন আইনজীবী শ্যাম দিওয়ান। আইনজীবীদের সঙ্গে একই সারিতে রয়েছেন মমতা, তিনিও আদালতে সওয়াল করছেন। রাজ্যে এসআইআর শুনানি শেষ হতে যেখানে 4 দিন বাকি, সেখানে এখনো 63 লক্ষ মানুষের শুনানি বাকি রয়েছে বলে আদালতে জানান তারা। এদিন আদালতে দাঁড়িয়ে মমতা বলেন, আপনাদের অনুগ্রহেই আমি এখানে, অসংখ্য ধন্যবাদ। সমস্যা হলো সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। বিচারে বাণী নীরবে নিভৃতে কাটছে, মনে হলো কোথাও বিচার পাচ্ছি না। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, কমিশনকে চিঠি লিখেছি, আমি আমার দলের হয়ে লড়াই করছি না, আমার রাজ্যের জন্য লড়াই করছি। প্রধান বিচারপতি সূর্যকান্ত মমতার আবেদনে থাকা কিছু অংশ পড়ে শোনান, জানান বৈধ ভোটাররা যাতে না পারেন, ভাষার টান দেখে নিশানা যাতে না করা হয়। এই আইনের সাহায্যে কাজ করা নিয়ে মমতা যা তুলে ধরেছেন সেগুলির সমাধান খুঁজে বের করা হবে। সিজিআই জানান, কোনোভাবেই বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না। এরপর মমতাকে বলতে শোনা যায়, ওরা এসবই করেছে। মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েছে, ওদের নামও মুছে দেওয়া হয়েছে। দরিদ্র মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছে। বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাংলার মানুষ খুশি যে আদালত আধারকে নথি হিসাবে গ্রাহ্য করতে বলেছে। অন্য রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট চলছে, জাতি শংসাপত্র চলছে, শুধুমাত্র বাংলাকে নিশানা করছে ওরা। তাও নির্বাচনের আগে 4 রাজ্য নির্বাচন হবে। 24 বছর পর কেন 3 মাসে করতে এত তারা কেন? ফসলের মরশুম রয়েছে, মানুষ বাইরে রয়েছেন, 100-র বেশি মানুষ মারা গিয়েছেন, হাসপাতালে অনেকে অসময়ে হচ্ছে না কেন? এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর বন্ধ করতে, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি বলে দাবি করেন শুভেন্দু। এমনকি এক মাইক্রো অবজারভারে অডিও ফাঁস করার কথা বলেছেন তিনি। শুভেন্দু বলেন, 58 লোক বাদ হয়েছে 6 নম্বর ফর্মে, এদের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে, হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে, লক্ষ দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে 58 লক্ষ নাম বাদ গেছে। আর যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে 6 নম্বর ফর্ম আছে, কয়েকশো আছে, এছাড়া 7 নম্বর ফর্ম আছে, কয়েক লক্ষ আছে। তিনি আরো বলেন, ওর উদ্দেশ্য মাইক্রো অবজারভার আটকানো। মালদহের এক মাইক্রো অবজারভার পরিচয় গোপন করে আমায় একটা অডিও ক্লিপ পাঠিয়েছেন, 6টাই সেটা পোস্ট করব। বিরোধী দলনেতার কথা উনি প্রশ্ন করেছেন, শুধু বাংলায় মাইক্রো অবজারভার কেন? কমিশন বাধ্য হয়েছে, কারণ অ্যাসিডো র্যাঙ্কের অফিসার রাজ্য থেকে দেওয়া হয়নি, সেই কারণে মাইক্রো অবজারভার এসেছে। তিনি বলেন, উনি এসআইআর বন্ধ করতে গিয়েছেন, তাতে বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হটাতে গিয়েছিলেন, আপাতত সেই চেষ্টায় কোনো ফলপ্রসূ আনতে পারেননি। উনি আধারকে নাগরিকত্বের প্রমাণ বলতে গিয়েছিলেন, লাভের লাভ হয়নি। রেজিনগরে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মরাদিঘির মাঠে জনতা উন্নয়ন পার্টির ঐতিহাসিক জনসভা থেকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সভার মঞ্চ থেকে তিনি বলেন, আমার আল্লাহর সম্পত্তি চুরি করেছে মমতা, আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। ইমতিয়াজ আহমেদ অভিযোগ করেন, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে এবং মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা করছে। ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, আজ আমাদের মৌলবাদী বলছে, কাল আরো
দলিত আদিবাসী ভাইয়েরা জুড়লে তাদের মাওবাদী বলবে, কাউকে আবার সন্ত্রাসবাদী বলবে, কিন্তু আমরা এসব অপপ্রচারে কান দেব না। তিনি আরো দাবি করেন, তৃণমূল কংগ্রেস এসটি এসসি ও মুসলমান বিধায়কদের কুকুর বানিয়ে রেখেছে। মঞ্চ থেকে তিনি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, এটা তৃণমূলকে লাথি মারার সুযোগ, তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন ইমতিয়াজ আহমেদ। তার অভিযোগ, মমতা বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবেন, ডাবল চাকরি দেবেন, ডাবল শিক্ষা দেবেন, কিন্তু বাস্তবে মাদ্রাসা দূরে থাক, যে কটা ছিল সেগুলি ধ্বংস হয়েছে। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। এছাড়া তিনি অভিযোগ করেন রাজ্যের মসজিদ, ধর্মীয় সম্পত্তি তলে তলে কেড়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, এলআর রিপোর্ট চেক করুন, অনেক জমি পশ্চিমবঙ্গ সরকারি কালেক্টর নামে চলে যাচ্ছে, যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা। 5 রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের প্রশ্নে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মতপার্থক্যের ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্নকে নিশানা করে তার কটাক্ষ, ইসিআইকে চমকানো যায় না। পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের 25 জন সিনিয়র আধিকারিককে কেন্দ্রীয় অবজারভার হিসাবে মনোনীত করেছিল নির্বাচন কমিশন। তবে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্যের তরফে আবেদন জানানো হলেও তা সরাসরি খারিজ করে দিয়েছে কমিশন। এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করা যায় না। শুভেন্দুর কথায়, যাদের কেন্দ্রীয় অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণের অংশগ্রহণ করতেই এবং এই বিষয়ে কমিশনের পূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আধিকারিকদের তালিকা চেয়ে নবান্নকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সাড়া না মেলায় কমিশন নিজেদের উদ্যোগেই 25 জন আধিকারিকের তালিকা প্রকাশ করে। পরবর্তীতে রাজ্যে পুনর্বিবেচনার আবেদন জমা পড়লেও কমিশন তা নাকচ করে দেয়। প্রসঙ্গত, কমিশনে প্রকাশিত তালিকায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ 15 জন আইএএস এবং 10 জন আইপিএস আধিকারিকের নাম রয়েছে। নবান্নের দাবি ছিল, ভোটের আগে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা আধিকারিকদের বাইরে পাঠানো হলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাজকর্মে সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আধিকারিককে অন্য দায়িত্বে পাঠানো হলে প্রশাসনিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে যুক্তি দিয়েছিল রাজ্য সরকার। সেই কারণে বিকল্প নাম প্রস্তাব করে 17 জন আধিকারিককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছিল। পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও সংরক্ষিত শ্রেণীর বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কনস্টেবল নিয়োগে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। মামলাকারীদের অভিযোগ ছিল, প্রার্থীদের তালিকা প্রকাশ হলে কোনো বিস্তারিত তথ্য দেওয়ার নেই, ফলে স্বচ্ছতা নেই। তাই প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। অসংরক্ষিত শ্রেণী প্রার্থী থেকে শুরু করে তপশিলি জাতি, ওবিসি প্রার্থীরাও এই আবেদন করেছিলেন। স্বচ্ছতার জন্য নম্বর প্রকাশের আর্জি জানিয়েছিলেন তারা। প্রার্থীদের মেধার ভিত্তিতে তালিকা জানার অধিকার আছে বলে দাবি করেছিলেন তিনি। তবে রাজ্য এই আবেদনের বিরোধিতা করে বলে, লিখিত পরীক্ষা নম্বর প্রকাশ করা বাধ্যতামূলক নয়, এতে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে দাবি করে রাজ্য। আদালত সেই দাবিকে মান্যতা দেয়নি। বিচারপতি স্পষ্ট জানান, প্রার্থীরা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে তাদের নাম এমনিতেই বাদ যাবে, কিন্তু সমস্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় তার জন্য এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। 21 নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 লোকসভা ভোটের আগে বাড়ানো হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা। আসন্ন 26 বিধানসভা নির্বাচন, তার আগে কি ফের বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা? 5 ফেব্রুয়ারি রাজ্য বাজেট। এবার বাজেট হবে ভোট অন অ্যাকাউন্ট। এই বাজেট থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কোনো ঘোষণা করতে পারেন এমনটাই জল্পনা। এবারেও বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের ভাতা, এমনটাই আশা রাজ্যবাসীর। বাড়লে কত টাকা বাড়তে পারে? ফেব্রুয়ারি মাস শুরু হতেই মহিলারা এবং প্রবীণ নাগরিকরা ভাতা বৃদ্ধির অপেক্ষায়। এই বাজেটে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবারে বাজেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে যা রয়েছে 1000 বা 1200 টাকা, তা বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা করা হতে পারে, এমনটাই জল্পনা। বরাদ্দ বাড়লে মার্চ বা এপ্রিল মাসে সুবিধা পেতে পারেন। ফেব্রুয়ারি পেমেন্ট প্রসেসিং শুরু হয়েছে। তৃতীয়বার ক্ষমতায় এসে বিপুল জয়ের পর 2021-এ বাংলার গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।
ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের দিকে তা বাস্তবায়ন হয়। 2021 সেপ্টেম্বরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা রাজ্য সরকারের থেকে প্রতি মাসে 500 টাকা করে, তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকার আর্থিক সাহায্য করে পাওয়া শুরু করবেন। লোকসভা ভোটের আগে 500 টাকা থেকে ভাতা বেড়ে 1000 টাকা করা হয়। তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা পাবেন মাসে 1200 টাকা করে ভাতা পাওয়া শুরু করেন। 26-এ নির্বাচন নজরে এবারে বাজেটেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঘোষণা থাকতে পারে এমনটাই প্রত্যাশা।